ওয়েলকাম আজকের ক্লাসে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম সংখ্যা কিছু নির্দিষ্ট সংখ্যা, যে সংখ্যাগুলোর সাহায্যে আমরা ইলেকট্রনের সামগ্রিক পরিচয় পাই। তাহলে ইলেকট্রনের সামগ্রিক পরিচয়, সামগ্রিক পরিচয় বোঝানোর জন্য কিছু সংখ্যার প্রয়োজন হয়, তাদেরকে বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এবার সামগ্রিক পরিচয় মানে কি? সামগ্রিক পরিচয় মানে ইলেকট্রন কিভাবে ঘুরছে, কোথায় ঘুরছে, কোন গতিবেগে ঘুরছে, এই সমস্ত বিষয়, ঘূর্ণনটা কিরকম, এই সমস্ত বিষয় আমরা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানতে পারি। আমাদের চারটে কোয়ান্টাম সংখ্যা শিখতে হবে। মুখ্য কোয়ান্টাম সংখ্যা, বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একে ছোট হাতের n দিয়ে প্রকাশ করা হয়। নাম্বার 2 গৌণ, গৌণ বা দ্বিগৌংশীয় বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। একে আমরা প্রকাশ করি ছোট হাতের l দিয়ে। নাম্বার 3 চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, একে প্রকাশ করা হয় ছোট হাতের n দিয়ে। m অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। নাম্বার 4 স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার, একে আমরা প্রকাশ করি ছোট হাতের s দিয়ে। মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। কিভাবে প্রকাশ করি আমরা? ছোট হাতের n দিয়ে। এবার আমরা যেটা শিখেছি বোরস মডেলে, যে এটা আমার নিউক্লিয়াস হলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ঘোরে। যত দূরত্ব বাড়ে কক্ষপথের শক্তিও তত বাড়ে, আর ইলেকট্রনের শক্তি তত বাড়ে এবং কক্ষপথের আকারও বাড়ে। তাহলে এটা আমার নিউক্লিয়াস, একে আমি n দিয়ে প্রকাশ করলাম। এবার নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বাড়ছে কক্ষপথগুলো এরকম k l m, আরো আছে n, এরকম ভাবে কক্ষপথগুলো হচ্ছে k l m n। এবার কক্ষপথগুলোর সাথে কোয়ান্টাম নাম্বারের সম্পর্ক কিরকম? এই কক্ষ মুখ্য কোয়ান্টাম সংখ্যা n = 1, এই কক্ষ n = 2, এই কক্ষে n = 3 এবং এই কক্ষে n = 4। অর্থাৎ আমি এই 1 2 3 4 এই যে মুখ্য কোয়ান্টাম নাম্বার বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এই দিয়ে আমি কক্ষের আকার নাম জানতে পারলাম, যে কে কক্ষ না l কক্ষ না n কক্ষ না n কক্ষ। এবার কক্ষপথের যত কোয়ান্টাম নাম্বার যত বাড়বে তত কি হবে? তত ইলেকট্রনের শক্তি বাড়তে থাকবে। অর্থাৎ k, তারপরে l, তারপরে m, তারপরে n। এবার এর সাথে সম্পর্ক কিরকম? এখানে যেমন n = 1, এখানে n = 2, এখানে n = 3, এখানে n = 4। অর্থাৎ মুখ্য কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা জানতে পারছি ইলেকট্রনের শক্তি। আর কি জানতে পারছি? যে যত নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়বে কক্ষপথের আকার তত বাড়তে থাকবে। কিরকম ভাবে কক্ষপথের আকার বাড়বে? k সবচেয়ে ছোট, তারপরে l, তারপরে m, তারপরে n। এইভাবে আমরা কক্ষপথের আকারও জানতে পারবো। আরো জানতে পারবো যে
কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা হচ্ছে 2n স্কয়ার। 2n স্কয়ার k কক্ষে n ইকুয়াল টু 1 বসালে আমরা পাবো, এটা আমরা আগের ভিডিওতেও একবার দেখেছি। k কক্ষে তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, 2 ইনটু 1। l কক্ষে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 ইনটু 2 এর স্কয়ার অর্থাৎ 8, 2 ইনটু 4 8। এখানে হবে 2 ইনটু 3 স্কয়ার, m কক্ষে হবে 2 ইনটু 3 স্কয়ার অর্থাৎ 2 ইনটু 3 স্কয়ার মানে 9, 18। l কক্ষে ইলেকট্রন সংখ্যা 18। n কক্ষে তাহলে হবে 2 ইনটু 4 স্কয়ার, 4 স্কয়ার 30, 4 স্কয়ার হচ্ছে 16, 16 ইনটু 2 তার মানে 32। তাহলে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানতে পারছি ইলেকট্রনের শক্তি, জানতে পারছি কক্ষপথের আকার, আর জানতে পারছি কক্ষপথে ইলেকট্রনের ধারণ ক্ষমতা। গৌণ কোয়ান্টাম সংখ্যা একে দ্বিবংশীয় বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারও বলে, একে বলা হচ্ছে ছোট হাতের l, স্মল l। এবার গৌণ কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি বুঝতে পারি? মুখ্য কক্ষ এবং উপকক্ষ সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। মুখ্য কক্ষ অর্থাৎ প্রিন্সিপাল শেল এবং উপকক্ষ সাবশেল সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। প্রতিটি মুখ্য কক্ষের অন্তর্গত কিছু উপকক্ষ থাকে। তো n এর সাথে l এর সম্পর্ক কি রকম? n এর জন্য, n এর যে কোনো মানের জন্য l এর মান কি রকম হবে? l হবে 0 to n minus 1, এটা হবে l এর মান। অর্থাৎ n equal to 1 হলে l কি হবে? 0 to n minus 1। তার মানে n equal to 1 হলে l এর মান 0, তাহলে সেই উপকক্ষটা হবে 1s, অর্থাৎ একটাই উপকক্ষ আছে। কিরকম দেখতে হবে? এরকম একটা গোল হবে। এবার n এর মান 2 হলে l এর মান 0 to n minus 1 দাঁড়ালে 0 থেকে কত হবে? 0 আর 1 হবে। 2 তো হচ্ছে না যেহেতু n minus 1, তাহলে 0 আর 1। এর জন্য আমার উপকক্ষ কি হবে? 1s, 2s হবে আর 2p হবে। আকৃতি এই গোলটা 1s এর 2 এর থেকে একটু বড় হবে, 2s গোলাকার, 2p টা কেমন হবে? উপবৃত্তাকার, এই রকম হবে 2p। n এর মান 3 হলে l এর মান হবে 0 1 2। তাহলে এই উপকক্ষগুলো হবে 3s, 3p, 3d। এই রকমই দেখতে হবে। 3s আরেকটু বড় গোল, 3p যদি এটাকে ধরি 3d আরেকটু উপবৃত্তাকার, এই রকম হয়ে যাবে। n এর মান 4 হলে 0 1 2 3, তখন আমার উপকক্ষগুলো হয়ে যাবে 4s, 4p আর 4d। এবার কি হবে? 4s, 4p, 4d আর হবে 4f। চারটি মান আছে, 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d এবং 3 এর জন্য f। তো এই অরবিটালটা আরেকটু উপবৃত্তাকার হবে, এইরকম তার দেখতে হয়ে যাবে। তাহলে আমরা কি জানতে পারছি? l কোয়ান্টাম নাম্বারের সাহায্যেও আমরা জানতে পারছি উপকক্ষের আকৃতি, এবং উপকক্ষের আকৃতি বৃত্তাকার বা উপবৃত্তাকার হতে পারে। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে প্রতিটি মুখ্যকক্ষের অন্তর্গত উপকক্ষে শক্তির সামান্য পার্থক্য থাকে। তাহলে l কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা মুখ্য কক্ষ এবং উপকক্ষ সম্পর্কে ধারণা পেলাম, তাদের আকৃতি সম্পর্কে ধারণা পেলাম, শক্তি সম্পর্কে ধারণা পেলাম। কোয়ান্টাম সংখ্যা স্মল l এর সাহায্যে আমরা গৌণ কৌণিক ভরবেগ ক্যাপিটাল L নির্ণয় করতে পারবো। ক্যাপিটাল L ইকুয়াল টু √L ইন্টু L প্লাস 1 বাই ইন্টু h বাই 2 পাই। ঠিক আছে, তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা ছোট হাতের l, তাই দিয়ে আমরা গৌণ কৌণিক ভরবেগ বড় হাতের l নির্ণয় করতে পারবো। তার মানটা কি রকম হবে? ছোট হাতের l ইন্টু l প্লাস 1 ইন্টু h বাই 2 পাই √এর বাইরে। তাহলে s উপকক্ষ
মান 0, কৌণিক ভরবেগ হয়ে যাবে h/2 পাই, যেখানে l = 1 অর্থাৎ p, l = 1 কোন উপকক্ষে, p উপকক্ষে, তার মান কি রকম হয়ে যাবে, তার কৌণিক ভরবেগ হয়ে যাবে 1 + 1, l এর মান আমি 1 বসালাম ইনটু h/2 পাই। এটা করলে আমি পাচ্ছি 1 × 2, তার মানে 2, তাহলে পাচ্ছি √2 × h/2 পাই। এই হলো আমার p উপকক্ষ, যেখানে l = 1, তার গৌণ কৌণিক ভরবেগের মান। একটা নির্দিষ্ট মুখ্য শক্তি স্তরে S, P, D, F এর শক্তিক্রম কিরকম হবে? S সবচেয়ে কম, তারপরে T, তারপরে D, তারপরে F। একটা S এর 1S এর 1S এর চেয়ে 2S অবশ্যই শক্তি বেশি, কিন্তু আমি এখানে 1S 2S তুলনা না করে আমি করছি একই শক্তি স্তর, একই মুখ্য শক্তি স্তরের অন্তর্গত সমস্ত উপশক্তি স্তরগুলোকে। তাহলে আমরা অর্থাৎ প্রিন্সিপাল শেলের সাথে সাব শেলের আমরা তুলনা করি যখন একটা শক্তি স্তরে, তখন আমরা দেখতে পাবো যে সবচেয়ে কম শক্তি S, তারপরে P, তারপরে D, তারপরে F। এবার ইলেকট্রন ধারণ ক্ষমতা, এই কক্ষগুলোতে L এর মান, যেমন S এ L এর মান 0, P তে L এর মান 1, D তে L এর মান 2, F এ L এর মান 3। ইলেকট্রন ধারণ ক্ষমতার জন্য যে সূত্র আমার, সেটা হচ্ছে 2 × 2l + 1, 2 × 2l + 1, এটা ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র। তাহলে S কক্ষে L এর মান 0, এখানে আমি বসালে কি পাবো, 2 × 0 + 1, অর্থাৎ S কক্ষে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। S কক্ষে L এর মান 0, এই সূত্রটা আমাদের মনে রাখলে ভালো হয়, 2 × 2l + 1, 2 × 0 + 1 = 2। এবার P সাব শেলে কত হবে, 2 × 2 × 1 + 1, অর্থাৎ এটার মান দাঁড়াবে 2 × 3 = 6। P উপকক্ষে ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি। এভাবে D উপকক্ষে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে, 2 × 3 + 1 = এখানে হবে 3 × 2 6 + 1 7, অর্থাৎ 2 × 7 = 14। এটা F উপকক্ষে 14টা ইলেকট্রন, F এ L এর মান 3, F উপকক্ষে ইলেকট্রন ধারণ ক্ষমতা 14। আমার বাকি থাকলো D, D তে আমি যদি এখানে 2 বসাই তাহলে পাবো 2 × 2 4 + 1 5 × 2 = 10, অর্থাৎ D সাব শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি। গৌণ কোয়ান্টাম সংখ্যা দিয়ে তাহলে আমরা সাব শেল পেলাম, তার শক্তি পেলাম, তার কৌণিক ভরবেগ পেলাম, তাতে ইলেকট্রন ধারণ ক্ষমতা পেলাম। S কক্ষে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে, 1s 2s 3s 3p 3d যাই হোক না কেন, S মানে দুটো ইলেকট্রন থাকবে। P তে থাকবে ইলেকট্রন 6টা, D তে ইলেকট্রন থাকবে 10টা, এবং F উপকক্ষে ইলেকট্রন থাকবে 14টা। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা দুটো কোয়ান্টাম নাম্বার নিয়ে আলোচনা করলাম, একটা মুখ্য কোয়ান্টাম নাম্বার আর একটা হচ্ছে গৌণ কোয়ান্টাম নাম্বার। পরের ক্লাসে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর স্পিন কোয়ান্টাম নাম্বার নিয়ে আলোচনা করব। কোয়ান্টাম নাম্বারের কনসেপ্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো।